বাংলাদেশে অশান্ত পরিস্থিতি অব্যাহত। এর মধ্যে আবার জল্পনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। অপারেশন ডেভিল হ্যান্ড ঘোষণা দিয়েই নিজে বিপদে পড়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আওয়ামী লীগের কর্মীগুলা ব্যারিকেড ভেঙে ঢুকে গেলেন ডক্টর ইউনূসের বাসভবনে। কি করতে যাচ্ছে? তবে কি ক্ষমতা ছেড়েই দেশ ছেড়ে পালাতে চলেছে ডক্টর ইউনূস? বিস্তারিত জানতে দেখতে থাকুন। আমরাও আপনাদের কারণে, আপনাদের যে ত্যাগ, সবার আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনার এক হয়ে গেছি। হলো না? শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে। এটা বেশ গুরুগম্ভীর নাম দেওয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। ইন্ডিয়া দাদাবাবুরা হঠাৎ করে শূন্য নাম করা শুরু করলো কেন? বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় কেন? বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আর একটা আঘাত করছে। একটা কথা বলছিল লালমনিরহাটের যে বিমানবন্দর উদ্বোধন করার কথা বলছিল, আর একটা কথা বলছে এই যে আপনার যেমন তিস্তা প্রকল্প, এই তিস্তা প্রকল্প শেখ হাসিনা চায়নার সাথেও সম্পর্ক রাখছে, ইন্ডিয়ার সাথেও রাখছে। যেমন চায়নাকে দিলে আপনার ইন্ডিয়া কষ্ট পায়, আবার ইন্ডিয়াকে দিলে চায়না কষ্ট পায়, এই জন্য তিস্তা প্রকল্প করেই নাই। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র, ইভেন আওয়ামী লীগেরও আশ্রয় কেন্দ্র হচ্ছে ভারত। তো আমরা দেখছি ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি, তারা বরাবরই শেখ হাসিনার ইস্যুতে শক্ত অবস্থানে আছে। কিন্তু বিপরীত দল যেটা আছে কংগ্রেস, মানে আপনার যে রাহুল গান্ধী এই মুহূর্তে যিনি আছেন, তার যে দল কংগ্রেস, তো কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং পার্লামেন্ট মেম্বার, ওনার নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি অব্যাহত। এর মধ্যে আবার জল্পনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এদিকে দীর্ঘদিন তো আর অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা। কারণ বিএনপি সহ অন্য দল ও জামাতে ইসলাম বুঝতে পারছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হলে তাদের রোখা মুশকিল। এই পরিস্থিতিতে একটি গোপন বৈঠকের খবর মিলেছে। সূত্রের খবর, সম্প্রতি লন্ডনে একটি গোপন বৈঠক হয়েছে, আর এই বৈঠকেই মূলত বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। সেই বৈঠকে ঠিক হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষিত হবে 2025-এর সেপ্টেম্বরে, আর বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে 2025-এর ডিসেম্বরে। এরপরই আসছে বৈঠকে আর কি রণকৌশল ঠিক হয়েছে সে বিষয়ে। জানা গিয়েছে বাংলাদেশে পরবর্তী নির্বাচনে খালেদা জিয়ার বিএনপি 200টি আসন জিতবে। 200টি আসন নাকি জিতবে বিএনপি। কোঅর্ডিনেটর অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং সুর ও সাকি মিলিয়ে 30টি আসনে জয়ী হবে, আর জামাতে ইসলাম ও অন্য ধর্মীয় সংগঠনগুলির দল 70টি আসনে জয়ী হবে। জানা গেছে জামাতে ইসলাম ও ধর্মীয় সংগঠনগুলির জোট প্রধান বিরোধী দল হিসেবে কাজ করবে। তার জন্য প্রয়োজনে অন্তর্বর্তী সরকার এবং নূর ও সাকির জোটের সঙ্গে হাত মিলিয়ে মোট 100টির মতো আসন নিয়ে বিরোধী দল হিসেবে উঠে আসবে বাংলাদেশ। আর উভয় দল থেকেই মন্ত্রী নির্বাচিত হবে। লন্ডনে জামাতের সঙ্গে এই গোপন বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।
তাহলে বুঝতেই পারছেন ভোটের আগেই ঠিক হয়ে যাচ্ছে কে কটি আসন পাবে। তাহলে এই ভোটকে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বলবেন নাকি প্রহসন বলবেন, আপনারাই বিচার করুন। আর এই বৈঠকের খবর যদি ঠিক হয় তাহলে আর ভোট করে লাভটা কি, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। একটা দেশের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে থাকেন দেশের মানুষ। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট হবে বলেই আশা করে আছেন দেশের জনতা। অন্তত দেশের মানুষ যে স্বৈরাচারিতার অভিযোগ তুলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলেন, তারপরেও যদি এভাবে নির্বাচনের নামে প্রহসন হয় তাহলে কি তা বাংলাদেশের পক্ষে ভালো হবে? এ নিয়ে আমরা শুনবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজ তাক বাংলা স্টুডিওয়ে এসে। শুনুন। দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভীষণভাবে টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই টালমাটালকে সামলাবার সবথেকে সহজ এবং সবথেকে ভিজিবল উপায় হিসাবে যেটা উপরে উঠে আসছে সেটা অবশ্যই পলিটিক্যাল সলিউশন। কিন্তু পলিটিক্যাল সলিউশন যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎকে জন্য খুবই ভালো সেটাও হলফ করে বলা যাচ্ছে না। তার কারণ জামাত হঠাৎ করে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে পড়েছে তাদের নিজস্ব এজেন্ডাকে পলিটিসাইজ করার জন্য, উইচ মিনস বাংলাদেশের আগামী ভোটে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করতে উদ্গ্রীব। জামাত যদি সে ধরনের ঘটনা ঘটায় সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে জামাত সেখানে একলা লড়ার সাহস পাবে না। তার কারণ অ্যাকর্ডিং টু মেনি মিডিয়া অফ বাংলাদেশ, জামাত যদি এককভাবে কোনো পলিটিক্যাল কন্টেস্ট করে তারা এতটা পর্যাপ্ত সিট পাবে না যে আদপেও তাদের পলিটিক্যাল রেলেভেন্স থাকবে। তাই তারা চেষ্টা করবে বিভিন্ন রকম রিলিজিয়াস এজেন্ডায় যে ছোট ছোট পলিটিক্যাল এন্টিটিগুলো আছে তাদেরকে সাথে নিয়ে একটা অ্যালাই ফর্ম করার, এবং এই অ্যালাই যে ফরমেশন হবে সেই অ্যালাইকে তারা চেষ্টা করবে প্রধান বিরোধী শক্তি হিসাবে আগামী দিনে বাংলাদেশের বিরোধী আসনে গিয়ে বসা। সেক্ষেত্রে সরকার হিসাবে বাংলাদেশের প্রুভেন আইডেন্টিটি বিএনপিকে তারা ব্যাকআপ দেবে ম্যাক্সিমাম সিট পাওয়ার জন্য। কিছু মিডিয়ার তথ্য, কিছু বিদেশি সূত্রে চলা খবরের মাধ্যমে এটা জানা যায় যে লন্ডনে এমন ধরনের কিছু মিটিং হয়েছিল বা এমন ধরনের কিছু এগ্রিমেন্ট হয়েছে যার মাধ্যমে হয়তো বিএনপি জামাতকে সাইলেন্টভাবে সাপোর্ট করে বাংলাদেশে ইলেকশন করাবার চেষ্টা করবে। যদি সে ধরনের কোনো প্রক্রিয়া তারা চালাতে থাকে তাহলে এই জিনিস নিশ্চিত করে বলা যেতে পারে যে বিএনপি সেক্ষেত্রে কনফিডেন্টলি 150-র উপরে অর্থাৎ 200-র কাছাকাছি সিটকে অ্যাটেম্প্ট করে লড়বে। যদি বিএনপি জানে তারা 200 সিট পেয়ে যায় তার মানে তারা অবশ্যম্ভাবী সরকারে আসছে, এবং জামাত যদি অ্যালাই ফর্ম করে তাহলে তারা 30 থেকে 40টা সিট নেবে এবং সেকেন্ড বা থার্ড অ্যালাইও ফর্ম করতে পারে যেগুলোরও মুখ্য এজেন্ডা হতে পারে রিলিজিয়াস কন্টেস্টিং, এবং এই সবকটা মিলে প্রধান বিরোধী অ্যালাই হিসাবে একটা জোট বাঁধবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা উড়িয়ে দেওয়া যায় না, যদি সেখানে বাংলাদেশে প্রপারলি একটা ভোট হয় তাহলে কিন্তু আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগকে যদি বয়কট করে ভোট হয় তাহলে ইকুয়েশন যে কোনো দিকে যেতে পারে। বাংলাদেশের যিনি চিফ জাস্টিস আছেন আজকের ডেটে, সে রেফাত সাহেব, উনি কিন্তু ইস্তফা দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার একটা সম্ভাবনা আমরা সবাই জানতে পারছি। যদি সে ধরনের ঘটনা হয় তাহলে কতটা বায়াসড ভোট আর কতটা নিরপেক্ষ ভোট বাংলাদেশে করানো সম্ভব হবে সে ব্যাপারে সন্দেহ সবার কাছে আছে। বাংলাদেশ যদি পলিটিক্যাল সলিউশন আনবায়াসড ভাবে নিতে না পারে তাহলে নো ম্যাটার হোয়াট বাংলাদেশের এই ইকোনমিক ক্রাইসিসও কাটবে না, বাংলাদেশের এই রিলিজিয়াস কিলিং যেটা চলছে বাংলাদেশের মধ্যে সেটাও কোনোভাবে সমাধান সূত্র পাবে না। এবং একটা কথা বারবারই বলে দেওয়া দরকার, বাংলাদেশের সাধারণ মানুষের হিতে এই ধরনের কম্বিনেশন কাজ করবে না। হয়তো কোনো বিশেষ জাতির বিশেষ কিছু লিডারদের পকেট ভরানোর জন্য এই ধরনের ইকুয়েশন ভীষণভাবে এফেক্টিভ, কিন্তু
এই ধরনের ইকুয়েশনে বাংলাদেশের সাধারণ নাগরিক কতটা উপকৃত হবে বা বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ কতটা ভালো দিকে যাবে এই ব্যাপারে সন্দেহ থেকেই যাচ্ছে। তাই বাংলাদেশকে যদি পলিটিক্যাল সলিউশনের দিকে তাকাতে হয়, বাংলাদেশের উচিত এমন একটা পলিটিক্যাল স্ট্রাকচার তৈরি করা যে পলিটিক্যাল স্ট্রাকচারে আওয়ামী, বিএনপি, এনপি এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি ভীষণভাবে নিরপেক্ষভাবে পার্টিসিপেট করতে পারে এবং মানুষকে সহজভাবে সাধারণভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। তাহলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ কাকে তাদের আগামী সরকারের দেখতে চাইছে। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোতে চলেছে। জামাতে ইসলামীর প্রভাব যে আরো বাড়তে চলেছে, যে জামাতে ইসলামীকে শেখ হাসিনার সময়কালে সেভাবে দেখাই যেত না, তাদের অ্যাক্টিভিটিও সেভাবে লক্ষ্য করা যেত না, সেই জামাতে ইসলামী তাদের ইনফ্লুয়েন্স বাড়াবে এমনটাই মনে করা হচ্ছে এবং নেতৃত্ব দেবে বিএনপি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি। একটা বিষয় ক্ষোভের মধ্যে আসে যায়, দুঃখের মধ্যে, শোকের মধ্যে এসে যায়, আমরা আর আপনারা, এই দুটো শব্দ, আমরা এবং আপনারা, এই দুভাবে যদি আমরা কথা বলি এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এক, আমরাও আপনাদের কারণে, আপনাদের যে ত্যাগ, সবার, আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনারা এক হয়ে গেছি। আমরা সেই উপলক্ষে এসেছি। তা না হলে আজকে আপনার আমার সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না। যদি এই অভ্যুত্থান না হতো, কে কাকে চিনত? কেউ কাউকে চিনতাম না। আপনিও বাংলাদেশের একজন নাগরিক, আমিও বাংলাদেশের একজন নাগরিক, এইভাবেই থেকে যেতাম। আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে, একসঙ্গে আসতে হয়েছে, আপনাদের নিয়ে বসতে হচ্ছে। আপনাদের যে অবদান, সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে। এটা বেশ গুরুগম্ভীর নাম দেওয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। ডেভিলরা বা শয়তানরা যেন পালিয়ে যেতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজই, কোন ডেভিল যেন পালাতে না পারে। ডেভিল নাম দেওয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর বিষয় আছে। এই নামটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেটাই এই ভিডিওর মূল আলোচনার বিষয় এবং এটার সংকট কি, সমস্যা কি, সেই ব্যাপারটাই আসলে একটু বলতে চাই। তার আগে আরো দু একটা কথা। মানে এখন ঘটা করে আওয়াজ দিয়ে, আমরা কথ্য ভাষায় আজান দিয়ে এভাবে বলি, আজান দিয়ে আপনাকে মাঠে নামতে হচ্ছে একটা অপারেশনের নাম দিয়ে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাই ডিফল্ট আইন শৃঙ্খলা রক্ষা করবে, তার কাজই ওটা। পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করে উঠতে এখনো পারছে না, তার কনফিডেন্স নেই, ইত্যাদি ইত্যাদি নানান কথা শুনি। তার সাথে তার
সাপোর্ট হিসাবে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরও এতদিন নিয়মতান্ত্রিক স্বাভাবিক যে আইন শৃঙ্খলা রক্ষা সেটা করা যায়নি। কেন করা যায়নি? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা কি হঠাৎ করে গাজীপুরের ঘটনার পর, যেখানে ছাত্র জনতাকে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন, তার আগে যথেষ্ট ভালো ছিল? যারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির নামে বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে, মানুষের উপরে হামলা করেছে, প্রতিষ্ঠানে হামলা করেছে, ফুটবল খেলা হতে দেয়নি, মাজার ভেঙেছে, অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেয়নি, সে সময় কি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভালো ছিল? রক্ষাকারীরা, বাহিনীগুলো তখন কি করেছিল? এই প্রশ্ন আমরা করতে পারি। আমি করেছি, বহুদিন করেছি, এবং করতে করতে অনেকের কাছে কারো না কারো দালাল হয়ে পরিণত হয়েছে। যাই হোক, আই ডোন্ট কেয়ার। আমি বহুবার বলেছি, আমার যেটা সঠিক মনে হয় সেটা বলবো, এবং আমি ভুলও হতে পারে। আমি সঠিক যেটা এখন মনে হয় সেটা যে সবসময় সঠিক তা না। আমি আমার একাধিকবার আমার ভুল স্বীকার করার ভিডিও করেছি। যাই হোক, আবার যদি কখনো ভুল মনে হয় আমি সেটা স্বীকার করবো, কিন্তু এই মুহূর্তে যেটা সঠিক মনে হয় আমি সেটা বলবো। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করে নাই, এবং সে করে নাই বলেই বাংলাদেশে একটা অ্যানার্কির অবস্থা তৈরি হয়েছে, এবং সারা পৃথিবী এটা দেখছে। আওয়ামী লীগ দেখাচ্ছে, ভারতও দেখাচ্ছে। তাদের দেখানোর মতো যথেষ্ট পরিমাণ তথ্য এখন তাদের হাতে আছে। সর্বশেষ 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের পর থেকে বিশেষ করে সারা দেশে ওয়াইড স্প্রেড যা ঘটেছিল, 32 নম্বরে অনেক মানুষ জড়ো হয়েছে। অন্যান্য জায়গায় আমি তো ভিডিও দেখলাম, অনেকগুলো 50-100 মানুষ মিলে একটা বাড়ি ভেঙে দিচ্ছে। সেগুলো কি ঠেকানো যেত না? যেত। আমি এভাবে বলেছিলাম, বলছি 5 ফেব্রুয়ারি কি 5 অগাস্টের চাইতে বেশি ক্ষোভ ছিল মানুষের। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে ফেলা হলো, আগুন দেওয়া হলো, সেগুলো তো 5 অগাস্ট দেওয়া হয়নি। 5 ফেব্রুয়ারি ক্ষোভ কি তার চেয়ে বেশি ছিল? এটুকু আমরা বুঝি তো। তার মানের পেছনে ষড়যন্ত্র, ইন্ধন এগুলো ছিল। সরকারের ব্যর্থতাও ছিল। সরকার পারছে না, মানুষের মধ্যে ক্ষোভ, এখন ওটার উপরে চাপিয়ে দাও। তাই যদি থাকে ষড়যন্ত্র, ইন্ধন কারা দিল? সরকার কি সেগুলো দেখেছে? দেখার চেষ্টা করেছে? তাদেরকে ধরার চেষ্টা করেছে? তাদের ভাষায় সেই ডেভিলদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে? না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ডেভিলরা যেন পালাতে না পারে। ডেভিলরা পালিয়ে গেছে। আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম, আওয়ামী লীগের 70-80 জন এমপি ভারতে, অন্যান্য দেশের কথা বাদই দিই, অন্তত 70-80 জন ভারতে, বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, উপজেলার প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মিলে প্রায় 1000 গুরুত্বপূর্ণ নেতা ভারতে আছে। ডেভিল তাদের ভাষায়, আমি ডেভিল বলতে চাই না, এই ডেভিল শব্দটা আমার সিরিয়াস আপত্তি আছে, আসবো। তো তারা যে চলে গেল, কিভাবে গেল? কেউ কেউ বলেন, ইভেন বিএনপি কে অভিযুক্ত করেন বিএনপির লোকজন তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে দিয়ে এসছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে, আমি এটাও জানি, এটাও স্বীকার করি। তো তাও যদি হয়ে থাকে, এর দায় কার? বিএনপি প্রশাসন এবং সরকারের কোনো একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া কি কাজটা করতে পেরেছে? তো এই ঘটনাগুলো ঘটার পরে এখন হঠাৎ করে বোধোদয় ডেভিল হান্ট, এটা অক্ষম। যখনই আমাদের এটা মনে রাখতে হবে, যখনই কোনো সরকার কোনো না কোনো ফর্মে সকল বিশেষ অভিযানের কথা বলে, এটা আদতে তার ব্যর্থতাকে প্রমাণ করে। এবং সরকার যেহেতু ব্যর্থ, জনগণকে বোঝানোর চেষ্টা করছে, দেখো এবার আমরা আটঘাট বেঁধে নামছি, এবার কিন্তু সব ঠিক করে ফেলবো। খুব ভালো কথা না, বাজে কথা। ডেভিল প্রসঙ্গে আসি। খেয়াল করি আমরা, আওয়ামী লীগের লোকজন অপরাধী এবং তারা মানুষ, এবং মানুষ হিসেবে তারা প্রতিটা মানবাধিকারে এন্টাইটেলড। ঠিক এই জিনিসটাই আসলে মানবিক মর্যাদা। আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে লিখেছিলাম, এটা আমরা আমাদের এখন সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংশোধনী কমিটি, যে সংস্কার কমিশনের যে প্রস্তাব, তাতে এই মানবিক মর্যাদা মানে হচ্ছে একটা মানুষ শুধুমাত্র মানুষ। ওর ধর্ম, বর্ণ, লিঙ্গ, তার অর্থনৈতিক অবস্থা, তার কোন রকম কোন পরিচয় তার মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে, মানবাধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে না। সো আওয়ামী লীগও মানুষ, আওয়ামী লীগের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও মানুষ, শেখ হাসিনাও মানুষ। দানব বলি আমি তাকে প্রায় তার কাজের কারণে, কিন্তু দিনের শেষে শেখ হাসিনাও মানুষ। তাকেও যদি আমরা
হাতের কাছে পাই, হাতের মধ্যে পাই, তার মানবাধিকার নিশ্চিত করে তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তার ন্যায় বিচারে তার মৃত্যুদণ্ড, বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আছে, হবেই, এটা বলা যায়। এত পরিমাণ অপরাধ তার আছে, কিন্তু তার ন্যায় বিচারের মাধ্যমে সেটা হতে হবে। আমরা কাউকে যেন ডিহিউম্যানাইজ না করি। মানে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কাউকে শয়তান বলছি তখন, এবং সব পর্যায়ে, মানে অপরাধী মাত্রই শয়তান, এটা আরো ভয়ঙ্কর, যে অপরাধের সিভিয়ারিটি না। শেখ হাসিনাকে আমরা কেউ যদি বলতে যাই কোন একটা ইমোশনের জায়গা থেকে, সেটা যদি বলি আর একেবারে পরের দিকে সবাই শয়তান, এটা ঠিক না, ঠিক না। কেন? এটার মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে। সেটা হলো এই মানুষকে ডিহিউম্যানাইজ করা, তার মানবাধিকার লঙ্ঘন, এমনকি একটা গণহত্যারও ইঙ্গিত দেয়। গ্রেগরি স্ট্যান্টন, একজন বিখ্যাত গণহত্যার ব্যাপারে বিশেষজ্ঞ, তিনি বিখ্যাত হয়েছেন, তিনি রুয়ান্ডান জেনোসাইড তিনি প্রেডিক্ট করেছেন 4 বছর আগেই, এন্ড ইট হ্যাপেন্ড লেটার। একটা জিনিস যোগ করে রাখিনি, কিন্তু ভারতে একটা জেনোসাইড প্রেডিক্ট করছেন মুসলমানদের উপর। ভয়ঙ্কর কথা, আগে জানিয়ে রাখি, আমি আসছি। তো জেনোসাইডের অনেকগুলো স্টেজ আছে, যেটা দেখে আপনি আসলে বুঝতে পারেন উনি তার জ্যোতিষী নন। রুয়ান্ডাটা কেন বললেন? উনি সমাজের মধ্যে অনেকগুলো ঘটনা দেখছেন, সেগুলো দেখেও তার মনে হচ্ছিল। এবং এর মধ্যে একটা, যেটা আসলে আজকে বলতে চাই, ওই আলোচনার জায়গা এটা না, আপনারা স্ট্যান্টনের ভিডিও পাওয়া যায়। এবং যে মিয়ানমারেও যে জেনোসাইড হতে যাচ্ছে, এটা উনি আগেও বলেছিলেন। অবশ্য ওইটা প্রেডিক্ট করা ছিল, কারণ রোহিঙ্গাদের উপরে সিস্টেম্যাটিকলি হয়েছে। উনি বলছেন জেনোসাইডের একটা সিগন্যাল হচ্ছে মানুষকে ডিহিউম্যানাইজ করা। যেমন আমি আপনার খুঁজলে দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের প্রতি ঠিক এই ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছিল। কখনো কখনো তাদেরকে তেলাপোকা বলা হচ্ছিল, কখনো কখনো ইঁদুর বলা হচ্ছিল, এরকম নানা রকম অ্যানিমালের নাম। এবং যেসব অ্যানিমালকে আমরা অপছন্দ করি, শেয়াল বলা হচ্ছিল, যাদেরকে আমরা অপছন্দ করি সেসব নাম দিয়ে তাদেরকে স্টিগমাটাইজ করে ডিহিউম্যানাইজ করা হচ্ছিল। একই প্রবণতা ভারতে আছে, স্ট্যান্টনি বলছেন। খেয়াল করবেন, ওখানে আমাদের দেশ থেকে যাওয়া বলে কার্যত অনেক মুসলমানকে, আসলে ওদের যে ন্যারেটিভ বিজেপির, সেই ন্যারেটিভে মুসলমান মাত্রই চেষ্টা, বাংলা কথা বলা মুসলমানকেই তারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম হিসেবে দেখাতে চায়, এবং তাদেরকে টার্মাইট বলেছিলেন জনাব অমিত শাহ। এটা ইজ আ সিগন্যাল অফ জেনোসাইড। আমাদের সরকার বলবে যে অনেকে অত ভেবে করেননি, কিন্তু আমরা এই যে শয়তান হিসেবে দেখার প্রবণতা, এটাকে ডিনাউন্স করি। আওয়ামী লীগের যে পর্যায়ের লোকই ধরাবো, উপরে পর্যায়ে সব যারা বেশি শয়তান তাদের ভাষায় যদি বলি, তারা নাই, আসলে ছোটখাটো শয়তান আছে, মধ্য পর্যায়ের শয়তান আছে। তাদেরকে ধরা পড়লেও তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, সত্যিই করতে হবে। কারণ এই ধরনের বিশেষ অভিযানগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে। অপারেশন ক্লিন হার্ট 2001 থেকে 6 বিএনপির ওই যে সরকারটার সময় হয়েছিল, আমি ভুল না করে থাকলে 35-40 জন মানুষ মারা গিয়েছিল তখন হেফাজতে, এবং তখন বলা হতো হার্ট অ্যাটাকে মারা গেছে। ঘোষণা দিয়ে আওয়ামী লীগের চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে 6-7 মাসে 200 মানুষকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে। সিনহা রাশেদ মেজর 20 সালের জুলাইতে যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই সংখ্যা আরো কয়েকশো হয়ে যেতে পারত। তখন ওই ঘটনার পর হঠাৎ করে সো কল্ড ক্রসফায়ার বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওই অভিযানটা আর চলেনি। এর মধ্যে ঝুঁকি থাকেই, আমাদের চর্চা হয়ে গেছে। আমি জানি না এই সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে যাবে বলে মনে করি না, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল আছে, which is ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি। কিছুদিন আগে যেটা খেয়াল করেছি, সেটা কিছুদিন আগে যুব দলের একজন সদস্য যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছেন। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখা ভালো, বিচার বহির্ভূত হত্যা আর কাস্টোডিয়াল ডেথ কিন্তু একই না। অনেকে কাস্টোডিয়াল ডেথকেও বিচার বহির্ভূত হত্যা বলেন না। আমাদের সকল ক্রসফায়ার আসলে আপনি হত্যা করার ইন্টেনশনে তাকে নিয়ে গুলি করেন, মেরে ফেলেন, এটা পরিকল্পিত, আপনি হত্যাই করতে নিয়ে যাচ্ছেন। কাস্টোডিয়াল ডেথে আপনি আসলে টর্চার করছেন, করতে করতে ওই মানুষটা মরে যায়। হত্যার ইন্টেনশন আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি তাদের থাকে না, সেজন্য এটা একটু ডিফারেন্ট। আমরা দেখলাম যে ওই যুবদল ওই নেতার প্রসঙ্গ, এটা অনেকেই এটাকে বিচার বহির্ভূত হত্যা বলছেন না। এই সূক্ষ্ম ডিফারেন্সটা আছে। যদিও নির্যাতন করে মানুষ মেরে ফেলাকে আরো ভয়ঙ্কর আমরা মনে করতেই পারি, যে কি পরিমাণ নির্যাতন করলে একটা মানুষ মরে যায়। যাই হোক, এই সরকারের কাস্টাডিতে
গত 6 মাসে 17 জন মানুষ মারা গেছে, আমরা অনেকে খেয়াল করিনি। যুবদলেরটা নিয়ে, ওই কর্মীকে নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় শোরগোল হয়েছে বলে আমাদের সামনে এসছে। সুতরাং এই সরকারের সময়েও ওই যে বললাম সংস্কৃতি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কৃতি পরিবর্তন মেজর হয়নি। আর বিশেষ করে সেনাবাহিনী আছে এখন মাঠে, মনে রাখতে হবে সেনাবাহিনী আসলে এই কাজের জন্য সেনাবাহিনীকে রাখা হয়নি, সেনাবাহিনীর ট্রেনিংও এটা না। সুতরাং আমরা চাই খুব সতর্ক থাকবেন। এই নামগুলো তো বটেই, রাখা যাবে না। অভিযানের ক্ষেত্রে সতর্ক থাকা, মানুষের মানবাধিকার নিশ্চিত করা। আওয়ামী লীগ হলেও তার উপরে টর্চার করা যাবে না, তাকে সাদা পোশাকে ধরা যাবে না, তাকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। বহুবার বলেছি, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013-তে নির্যাতনের সংজ্ঞায় বলা হয়েছে কষ্ট দেয় এমন কোন শারীরিক এবং মানসিক নির্যাতন। মানসিক নির্যাতনও করা যাবে না, কাস্টাডিতে শারীরিক নির্যাতন, একটা চট থাপ্পড় দেওয়া দূরে থাকুক। এটা এখনকার সময় বলে না, ভবিষ্যতের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে এসব ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন আমরা দেখতে চাই না। আমরা এমন একটা সরকার পেতে চাই, এই সরকার এই বেঞ্চমার্ক গুলো দিলে ভালো হতো। আমি প্রায় বলছি একটা বেঞ্চমার্ক, যে তারা রুটিন ভাবেই সব আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যায়। সবসময় পারবে তা না, কিন্তু তাদেরকে আমরা ভিজিবল দেখতে চাই, তাদের চেষ্টা দেখতে চাই, যেখানে যেখানে অপরাধ হয়েছে সেখানে কি কি পদক্ষেপ নিচ্ছে এবং সেটা আমাদেরকে দেখানো, এটা দেখতে চাই। কিন্তু হয়নি, এটা হয় না। আপাত মস্তক আস্তে আস্তে পুরো অথর্বতা দেখানো, অপথর্বতা প্রদর্শন করা একটা সরকারে পরিণত হচ্ছে এটি। সালামু আলাইকুম, আমি নাইম, আর আমার সাথে আছে আরিশ বিন নাইম। বাবার সাথে মাঝে মাঝে একটু ভিডিওতে থাকার ইচ্ছা করে, ঠিক আছে? কথা বলেন আব্বা, ওকে? আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র, ইভেন আওয়ামী লীগেরও আশ্রয় কেন্দ্র হচ্ছে ভারত। তো আমরা দেখছি ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি, তারা বরাবরই শেখ হাসিনার ইস্যুতে শক্ত অবস্থানে আছে। কিন্তু বিপরীত দল যেটা আছে কংগ্রেস, মানে আপনার যে রাহুল গান্ধী এই মুহূর্তে যিনি আছেন, তার যে দল কংগ্রেস, তো কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং পার্লামেন্ট মেম্বার, ওনার নাম হচ্ছে শশী থারুর, তার এক বক্তব্য ঘিরে এই মুহূর্তে ভারতীয় যেমন তোলপাড় বিষয়টা নিয়ে বিজেপি সরকার চাপের মুখে বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওইখানে যারা আছেন নেতাকর্মী সম্ভবত। কারণ এই প্রথমবারের মতন ভারত বাংলাদেশের একটা ইস্যুতে খুবই শক্তভাবে নিজেদের অবস্থান প্রকাশ করছে। বিশেষ করে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রশ্ন বা একটা বার্তা ছিল ভারতের কাছে, যেন শেখ হাসিনা তিনি ভারতে অবস্থানকালে তার মুখকে সামলান, অথবা তিনি এমন কোনো বিবৃতি না দেন যেটা যেন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, আর যদি এমন ঘটনাগুলো ঘটে তাহলে সেটার দায়ভার ভারতকে নিতে হবে। ভারতের যে কূটনীতিক বাংলাদেশে আছেন তাকে ডেকে কিন্তু এই বিষয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল, খেয়াল আছে নিশ্চয়ই আপনার। 5ই ফেব্রুয়ারির ঘটনাগুলোকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল। তো এরপরই আমরা দেখলাম যে আজকে ভারতের পার্লামেন্টে এই কংগ্রেস নেতা শশী থারুর তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো ভারতের জন্য জটিলতা তৈরি করছে। দর্শক, তার বক্তব্য হচ্ছে ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া কাকে, বিশ্বকে এবং বাংলাদেশকে, যে তারা কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে, নির্দিষ্ট দল বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছে, গোষ্ঠী বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছে, যে গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের মানুষের প্রতি, মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র, কোন স্পেসিফিক দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নয়। ইভেন তিনি বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর ইস্যু হিসাবেও উল্লেখ করেছেন এবং তিনি ভারত সরকারকে সতর্ক করে বলছেন যে প্রতিবেশী দেশটিতে, মানে বাংলাদেশে যদি শত্রু ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে। তো কি ঝুঁকিতে পড়বে? সামরিক দিক থেকে ভারত আমাদের থেকে অনেক দূরে গিয়ে, তবে ঝুঁকির সেটা হচ্ছে 7 সিস্টার্স। তিনি এই বিষয়টাকে মেনশন করেছেন। তিনি বলছেন যে আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী হিসাবে কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। তিনি বলছেন একটি নির্দিষ্ট দেশকে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না, আপনাকে তাদের সঙ্গে কাজ শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। তিনি বলছেন আমি মনে করি
বাংলাদেশে যা যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশে। আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুতা ভাবাপন্ন বলা যায়, তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে। এবং তিনি বিজেপি সরকারকে যে বক্তব্যটা দিয়েছেন তার বক্তব্যের সপক্ষে কংগ্রেসের অনেকেই টেবিল চাপড়িয়েছেন, ইভেন সহমত প্রকাশ করেছেন। এখন এটার মেইন কারণটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু সম্পর্কটা অনেক তলানির দিকে। বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে, বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকছে, ভারতের চিরশত্রু হিসেবে যারা চিহ্নিত। তো সেই জায়গায় প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারেন না। কোন নির্দিষ্ট দলকে সাপোর্ট করলে সেটা ভারতের জন্য অকল্যাণকর হবে। ইভেন আমাদের উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা বা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যগুলো অবশ্যই ভারত খুব ফোকাস দিয়ে শুনছে। এখন এটা হচ্ছে ভারতের বিরোধী দলের বক্তব্য। ক্ষমতায় যারা আছেন তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না, অথবা শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন এটার সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু বাংলাদেশ সরকারের বক্তব্য, যেহেতু ভারতে বসে তিনি বক্তব্য দিচ্ছেন, এক্ষেত্রে ভারত তার দায় এড়াতে পারে না। কিন্তু ভারত সরকার এটাকে কাউন্টার করছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে তিনি আসলে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল, কোনো মিডিয়া, কোনো কিছুকে ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না, অন্য ধাঁচে আমেরিকান প্ল্যাটফর্ম মানে ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন ভাবে তিনি তার কথাগুলো বলছেন। তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার জবান বন্ধ করার জন্য ভারতে আমরা দেখলাম যে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা। পার্লামেন্টে এই ধরনের বক্তব্য অবশ্যই একটা চাপ প্রয়োগ করবে। তিনি তার বক্তব্যগুলো দিতে হয়তো পারবেন না যদি ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে বসে। দেখা যাক কি হয়, তবে সময়টা সব দিক থেকে খারাপ যাচ্ছে। ভালো থাকুন। ইন্ডিয়াকে আবার শিক্ষা দেওয়া হচ্ছে, তাই তো বলি ইন্ডিয়া দাদাবাবুরা হঠাৎ করে শূন্য করা শুরু করলো কেন? বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় কেন? বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যাচ্ছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আর একটা আঘাত করছে। এক একটা কথা বলছিল, লালমনিরহাটের যে বিমানবন্দর উদ্বোধন করার কথা বলছিল, আর একটা কথা বলছে এই যে আপনার যেমন তিস্তা প্রকল্প, এই তিস্তা প্রকল্প শেখ হাসিনা চায়নার সাথেও সম্পর্ক রাখছে, ইন্ডিয়ার সাথেও রাখছে। যেমন চায়নাকে দিলে আপনার ইন্ডিয়া কষ্ট পায়, আবার ইন্ডিয়াকে দিলে চায়না কষ্ট পায়, যেন তিস্তা প্রকল্প করে নাই। আমাদের ওই অঞ্চলের মানুষকে কষ্টে রাখছে না? যে আমাদের যখন পানির প্রয়োজন না তখন মনে করেন যে পানি ছেড়ে দিছে, আর আমাদের যখন পানির প্রয়োজন তখন পানি দেয় নাই। তো এইটার অবসান ঘটতে যাচ্ছে, আমাদেরকে আর ছোট করতে পারবে না। এই তিস্তা প্রকল্প সম্পূর্ণ বাংলাদেশের সরকার সিদ্ধান্ত চেঞ্জ করছে, এটা চায়নাকে দিয়ে দিচ্ছে এই তিস্তা প্রকল্পটা। ইন্ডিয়ার আঘাতটা কোথায় আসলো? আর ওইখানে যদি চায়না কাজটা করতে পারে তাহলে কিন্তু এই যে ইন্ডিয়া যে টুনটুনির কাছেই কিন্তু তিস্তা প্রকল্পটা হবে। আঘাতটা কোথায় গিয়ে লাগবে? ইন্ডিয়ার বরাবর গিয়ে লাগবে। আমরা ভাই চাই, আমি মনে করি বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে কষ্ট দিতেই চায়। এটা আমি আপনি সবাই এটাই চাই। আমরা কেন চাই? কারণ লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা যে আমাদের উপর কাদের উপর চেপে বসছিল, এই চেপে বসার জন্য সম্পূর্ণ সাহায্য করছিল ইন্ডিয়া। আর সেই ইন্ডিয়া তো বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে পারে না। বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়াকে ঘৃণাই করে। আজকে দেখেন 2018 সালের নির্বাচনে কিন্তু চায়নাও হেল্প করছিল শেখ হাসিনাকে এবং ইন্ডিয়াও হেল্প করছিল, কিন্তু চায়নার প্রতি মানুষের ঘৃণা নাই। কারণ চায়না এরকম কথা বলে না, গা বাড়ায় কথা বলে না। চায়না 4-5 জন কথা বলে না, কিন্তু ইন্ডিয়ার জনগণও কথা বলে, সংসদের মন্ত্রীরাও কথা বলে। মানে আমাদের কিছু মনেই করে না তারা, যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কিছু মনেই করে না। কিন্তু ওরা ভুলে যায় যে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা দেশ। এই বাংলায় যদি ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে যায়, ইন্ডিয়ার অনেক কিছুই হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এটা ইন্ডিয়া হারে হারে বর্তমানে টের পাচ্ছে। বাংলাদেশে আলু রপ্তানি করতে পারতেছে না, বাংলাদেশে চিনি রপ্তানি করতে পারতেছে না, চাল রপ্তানি করতে পারতেছে না, সেভাবে পেঁয়াজ রপ্তানি করতে পারতেছে না। ইন্ডিয়ার কৃষকরা তো অলরেডি বিপদে। আবার যদি তিস্তা প্রকল্পটা চায়নাকে দিয়ে দেয়, মোদি দাদা তো ইদানিং একটু ঘুম কম হয়, তখন আর ঘুমাইতেই পারবে না। সত্যি করে বলতেছি, মোদি দাদা ঘুমাইতে পারবে না। কারণ তিস্তা প্রকল্প কি, একটু ঘাড়াঘাড়ি করে দেখবেন, এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যদি চায়না কাজ পায়, যেমন রাশিয়ার যে পাবনায় বসছে না এসে ঘাটি গেড়ে, ওইখানে চায়না ঘাটি গেড়ে বসবে। তাহলে চিকেন নেকের কাছাকাছি যখন তিস্তা প্রকল্পটা হবে, ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা কি হবে? আমি ওই দিন দেখার অপেক্ষাতে আছি। আমি ওই দিনটাই দেখতে চাই। অনেক দিন ধরে এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছি। শুধু আমি না,
দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা নাগরিকই ওই দিনটা দেখার অপেক্ষায় আছে, কবে ওইখানে চায়না কাজ শুরু করবে। আপনারা যারা এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন, কাউকে গালি দিবেন না, মন্তব্য করবেন। আমি মাঝে মাঝে আপনাদের মন্তব্য পড়ি, অনেক ভালো লাগে। যাই হোক, ভালো থাকবেন সবাই। মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।